চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে এসেছি মূলত মাধ্যমিকের বড় কোশ্চেনের সাজেশন নিয়ে। আসলে তোমাদের আমি অনেক ছোট কোশ্চেন বা অর্থাৎ ২ নম্বরই সাজেশন অনেকটা দিয়েছি আর কি। হ্যাঁ, ১ নম্বরও অনেকটা দিয়েছি, ওইখান থেকে অনেকটা পেয়ে যাবে তোমরা। কিন্তু এখন আলোচনা করব মূলত ৪ নম্বরই এবং ৮ নম্বরই প্রশ্ন নিয়ে। আমি প্রথমে একটু কয়েকটা বলতে চাই কথা, সেটা হলো দেখো, আমি যে সাজেশনটা তোমাদের দেব এখানে সমস্ত অধ্যায় থেকে আমি দেব না, মাঝে মাঝে কিছু অধ্যায় আমি বাদ দেব। কিন্তু তোমরা যারা সিলেবাসটাকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারো না, আসলে মূলত তাদের জন্যই কিন্তু আমার এই সাজেশনটা। তোমরা দেখবে যেসব স্টুডেন্টরা সারা বছরে ভালো করে পড়তে পারো নাই বা পড়লেও সিলেবাসটা কন্ট্রোল হয় নাই, শুধু তাদের জন্যই আমি সাজেশনটা নিয়ে এসেছি। আসলে কম পড়ে কিভাবে ফুল অ্যান্সার করা যাবে এই ইতিহাসের, সেগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। প্রথমে আমি আগে তোমাদের শুরু করব অষ্টম অধ্যায় থেকে। তার আগে একটু বলি তোমাদের যে তোমরা দেখবে মূলত অষ্টম অধ্যায়, পঞ্চম অধ্যায়, চতুর্থ অধ্যায় এই আর এবং এবং এর সঙ্গে আরেকটা দেখবে তোমরা দ্বিতীয় অধ্যায়। এই ৪টা যদি অধ্যায় তুমি খুব ভালো করে পড়ো, তাহলে তুমি এখান থেকে ৮ নম্বরেও পেয়ে যাবে, ৪ নম্বরেও পেয়ে যাবে। কিন্তু আমি তোমাদের দিচ্ছি আসলে এই অধ্যায়গুলো থেকে কি কি প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো একটু ভালো করে দেখো আর কি। হ্যাঁ, বা দরকার পড়ে লিখে নাও তোমরা, হ্যাঁ লিখে নিলে খুব ভালো হবে। আমি তোমাদের লাস্ট অবধি ভিডিওটা দেখবে, কারণ লাস্ট অবধি তুমি যদি না শোনো বা দেখো তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না আসলে ব্যাপারটা কি। আমি সম্পূর্ণভাবে তোমাদের বলে দেবো কীভাবে কীরকম করে পড়লে তুমি সম্পূর্ণ সিলেবাসটা যেমন খুব দ্রুত কমপ্লিট করতে পারবে এবং সম্পূর্ণ অ্যান্সার অর্থাৎ ৬টা তুমি ৪ নম্বরই এবং একটা তুমি ৮ নম্বরই তুমি দিতেই পারবে আর কি। হ্যাঁ, নাও শুরু করা যাক। প্রথম হচ্ছে অষ্টম অধ্যায়, তারপরে আমি বলে দেবো আসলে ব্যাপারগুলো কি কি, কোন অধ্যায় থেকে কীভাবে পড়তে হবে সেগুলো আমি বলে দেবো। প্রথম হচ্ছে অষ্টম অধ্যায়। তোমরা একটা জিনিস মনে রাখবে, অষ্টম অধ্যায় থেকে প্রত্যেক বৎসরে 2টো করে আসে, প্রত্যেক বছরে 2টো করে আসে। এইবারও কিন্তু এইখান থেকে মিস হবে না 2টা 8 নম্বরই। হ্যাঁ, সেই প্রশ্ন দুটো একটু শুনে নাও তোমরা, যে প্রশ্নগুলো পড়বে আর কি। ব্যাপারটা, স্বাধীন ভারত সরকার উদ্বাস্তু সমস্যা সমাধানে কী ধরনের উদ্যোগ নেয় তা আলোচনা করো, 1 নম্বর। 2 নম্বর, আত্মজীবনী ও স্মৃতিকথা কীভাবে দেশভাগের ছবি ফুটে উঠেছে। এগুলো কিন্তু সম্পূর্ণ অষ্টম অধ্যায়, হ্যাঁ খুব ভালো করে দেখবে। তারপর দেশভাগের পর জম্মু কাশ্মীর নিয়ে কী সমস্যা দেখা দেয়। নেক্সট, স্বাধীন ভারত সরকার উদ্বাস্তু সমস্যার সমাধানে যে উদ্যোগ নেয় তাতে বিতর্ক সৃষ্টি হয় কেন। নেক্সট, হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়। নেক্সট, দেশ বিভাগজনিত উদ্বাস্তুর সমস্যা। নেক্সট, ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটিকে সমাধান করেছে। নেক্সট, জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়। টোটাল এখান থেকে আমি 8টা প্রশ্ন দিয়েছি। তোমরা মনে রাখবে এই 8টা থেকেই তুমি 2টো 8 নম্বর না 4 নম্বরই পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, এবার আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায় থেকে যেসব 4 নম্বরগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এই পঞ্চম অধ্যায় থেকেও প্রত্যেক বছরই 2টো করে 4 নম্বরই আসে, ঠিক আছে। খুব ভালো করে প্রশ্নগুলো লিখে নাও, ঠিক আছে। 1 নম্বর, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই এর ভূমিকা কী ছিল। নেক্সট, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর অবদান বা বাংলা ছাপাখানার বিকাশে ইউএন রায় অ্যান্ড সন্স এর অবদান। হ্যাঁ, এই দুটো কিন্তু একই প্রশ্ন। নেক্সট, বাংলা মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল। নেক্সট, তোমরা তারপরে দেখো, তোমরা মুদ্রণ শিল্প গেল, তারপর বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরের অবদান, এটা
নেক্সট হচ্ছে বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান, কীরূপ অবদান ছিল। এগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার নেক্সট অধ্যায় আমরা নিয়ে আসলো, এই অধ্যায় থেকে তুমি 2টো 5 নম্বরই পেয়ে যাবি, ঠিক আছে। নেক্সট এবার আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে প্রায় প্রত্যেক বছর 2টো করে আসে প্রায়, কিন্তু কোনো কোনো বছর দেখা গেছে একটা করেও আসে। তা সেই দিক দিয়ে এই অধ্যায়ও খুবই ইম্পর্টেন্ট অধ্যায়, ঠিক আছে। এবার দেখো এই অধ্যায় থেকে 4 নম্বরগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেটা হলো 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল। নেক্সট মহারানী ঘোষণাপত্র ঐতিহাসিক তাৎপর্য বা টিকা লিখো মহারানী ঘোষণাপত্র। নেক্সট হিন্দু মেলা কী উদ্দেশ্যে গঠিত হয় অথবা হিন্দু মেলার উদ্দেশ্যগুলি আলোচনা করো। নেক্সট বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন, সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। নেক্সট আনন্দমঠ, গোরা, বর্তমান ভারত, এগুলো কিন্তু আলোচনা করতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা প্রশ্ন আছে, ঠিক আছে। নেক্সট অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্রের অবদান লিখো। নেক্সট 1857 সালের বিদ্রোহকে কি সামন্ত বিদ্রোহ বলা যায়। গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ব্যঙ্গচিত্রে কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন, এটা নেক্সট কোশ্চেন। তারপরে হলো ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা উল্লেখ করো। আসলে একটা কথা বলি তোমাদের, এর আগের যেটা আর কি অধ্যায়, মানে এই 2025 সালে এই অধ্যায় থেকে কোনো প্রশ্নই দেয়নি, সেই জন্য বলছি এই অধ্যায় থেকে এবার 2টো 4 নম্বরে আসবেই, কিন্তু খুব ভালো করে পড়বে কিন্তু, হ্যাঁ। আসলে এইখানে প্রত্যেক বছরে কোনো না কোনো অধ্যায় গ্যাপ দেয়, তো কিন্তু এটা 2025 সালে এই অধ্যায়টা গ্যাপ পড়েছে, সেই জন্য বলছি খুব ইম্পর্টেন্ট এই অধ্যায় বর্তমানে, ঠিক আছে। নেক্সট দ্বিতীয় অধ্যায়। এবার দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। এই অধ্যায়ে 4 নম্বরের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের বা নববেদান্তবাদের আদর্শ ব্যাখ্যা করো। নেক্সট এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। তারপর নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান। নেক্সট হুতম প্যাঁচার নকশা গ্রন্থে ঔপনিবেশিক গ্রন্থে 19 শতকে বাংলা কীরূপ সমাজ চিত্র পাওয়া যায়। নেক্সট হচ্ছে নীল দর্পণ নাটকে 19 শতকে বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে 19 শতকে বাংলার নারী সমাজের বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা আলোচনা করো, ঠিক আছে। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। তার সঙ্গে আরেকটা একটা বলি তোমাদের, সেটা হলো কি বলতো দেখি 19 শতকে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা। তারপরে লর্ড মেকলে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়। নেক্সট উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন। নেক্সট হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের অবদান বা ভূমিকা লিখো। অর্থাৎ 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথন কি ভূমিকা গ্রহণ করেছিল। আসলে তোমাদের একটু কথা বলি, এই অধ্যায় থেকে আর কি আগামীবার আর কি 2025 সালে কোনো প্রশ্ন দেয়নি। যে অধ্যায় থেকে প্রশ্ন দেয়নি সেই অধ্যায় থেকে এবার কিন্তু কোনো মতেই বাদ যাবে না, সেই জন্য বলছি খুব ইম্পর্টেন্ট এই অধ্যায়, খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়গুলো খুব ভালো করে তোমাকে দেখতে হবে, ঠিক আছে। নেক্সট তৃতীয় অধ্যায় থেকে এবার এসেছিল, 8 নম্বরে এসেছিল, 4 নম্বরে এসেছিল। এবার আমি বলে দিচ্ছি এই অধ্যায় থেকে বেশি ইম্পর্টেন্ট নেই, কিন্তু আমি যে 2টো দিচ্ছি ওই 2টো শুধু পড়ো। তোমরা যদি এই 4টা অধ্যায় পড়ো আর বাকি যে 4টা অধ্যায়ের মধ্যে আমি প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন দেব না, ঠিক আছে। এই অধ্যায় থেকে মানে প্রথম অধ্যায় থেকে এবার বেশি ইম্পর্টেন্ট নেই, আমি আর 3টা অধ্যায়ের খুব সামান্য প্রশ্ন দেব, খুব ভালো করে দেখো। তৃতীয় অধ্যায় থেকে যেটা প্রশ্ন পড়তে হবে তোমাকে, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব, এই জিনিসটা খুব ভালো করে পড়বে এবার এই অধ্যায় থেকে, সেটা 4 নম্বরই বলো 8 নম্বরই বলো। আর একটা দ্বিতীয় প্রশ্ন, আর একটা হচ্ছে কী উদ্দেশ্যে সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেন।
বা ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য আলোচনা করো। এই দুটো এই অধ্যায় থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এই দুটো যদি পড়ো তোমার আর তৃতীয় অধ্যায় পড়তে লাগবে না আমি মনে করি। নেক্সট ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায় থেকেও খুব ইম্পর্টেন্ট নেই, আমি যে দুটো দিচ্ছি এখানে দুটো প্রশ্ন, ঠিক আছে? প্রশ্ন দুটো লেখে নাও। বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল? আরেকটা প্রশ্ন এইখানে নাও বারদৌলি আন্দোলনে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং শ্রমিক শ্রেণীদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। আর নেক্সট আরেকটা প্রশ্ন হলো একা আন্দোলন, ঠিক আছে? এই দুটো প্রশ্ন যদি তুমি এইখান থেকে পড়ো, কোন অধ্যায়? ষষ্ঠ অধ্যায়, তাহলে আর তোমার দরকার হবে না, ঠিক আছে? নেক্সট এখন আমরা আলোচনা করব মাধ্যমিকের ইতিহাসের 8 নম্বরের প্রশ্ন নিয়ে। আসলে তোমরা জানো টোটাল 6টা অধ্যায় থেকে 3টে আসবে প্রশ্ন, দিতে হবে একটা। কি 2-3 অধ্যায় থেকে একটা, 4-5 অধ্যায় থেকে একটা, 6-7 অধ্যায় থেকে একটা। এই 3 অধ্যায় থেকে মানে এই 6টা অধ্যায় থেকে 3টে প্রশ্ন আসবে, দিতে হবে একটা। কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি এর মধ্যেই তোমার চলে আসবে। প্রথম হচ্ছে 6-7। এই 6-7 অধ্যায় থেকে যে প্রশ্নটা আর কি তোমাদের পড়তে হবে মূলত, সেটা দেখো 7 অধ্যায় থেকে তোমরা পড়বে নমশূদ্র বা দলিত আন্দোলন। বাংলায় নমশূদ্র বা দলিত আন্দোলন সম্পর্কে লিখো। আর একটা পড়তে হবে সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের ভূমিকা। এই দুটো 8 নাম্বারই, ঠিক আছে? আর একটাকে ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে এখানে বেশি একটা তোমাদের কি নেই, বড় কোশ্চেন নেই বললেই চলে। কিন্তু আর একটা এখানে আছে, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এটা হলো 8 নম্বরই। কিন্তু মনে রাখবে ওই দুইটার মধ্যে আগে যে দুটো বললাম ওই দুটোর মধ্যে একটা আসার একটা 90% সম্ভাবনা, ঠিক আছে? ওই দিকে গেল। এবার হচ্ছে 5 এবং 4। 5 এবং 4-এর মধ্যে একটা জিনিস মনে রাখবে, 5 অধ্যায়ের জিনিস একটা মনে রাখো তোমরা। 5 অধ্যায়ের একটা কথা, এইখানে যে বড় কোশ্চেনগুলো আছে তার মধ্যে হচ্ছে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট। হ্যাঁ, এছাড়াও আর কি আছে তোমার বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও, পঞ্চম অধ্যায়। আর একটা প্রশ্ন হলো এখানে যেটা হ্যালহেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা বিশ্লেষণ করো। এইখান থেকে এই 3টা, তার মানে আমি কি দিলাম তোমাকে মনে রাখবে ওই অধ্যায় থেকে মানে সপ্তম অধ্যায় থেকে দিলাম 2টা প্রশ্ন, ষষ্ঠ অধ্যায়টা না পড়লে হবে, কিন্তু এইখান থেকে দিলাম কত? 3টা। এইখান থেকে দিলাম 3টা প্রশ্ন, কত নম্বরই? 8 নম্বরই। আর একটা দেব কোথায় বলো তো দেখে? দ্বিতীয় অধ্যায়। আমি তোমাদের চতুর্থ অধ্যায় থেকেও দেব না, আর কি বলো তো দেখে তৃতীয় অধ্যায় থেকেও দেবো না, আমি দ্বিতীয় অধ্যায় থেকে দেবো তোমাদের। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় থেকে দেখো একটু ভালো করে তোমরা এখানে। আর এবার কিন্তু তোমার আগের বার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়েছিল, এবার তোমরা রাজা রামমোহন রায়। তো দেখো 1900 থেকে প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে আর কি সাফল্যমণ্ডিত করেন? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, 19 শতকের শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? একই প্রশ্ন। শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান বা ভূমিকা লিখো, ঠিক আছে? আর একটা কি, 19 শতকে বাংলার ব্রাহ্ম সমাজ আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কীরূপ ভূমিকা ছিল, অথবা ব্রাহ্ম সমাজে সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের অবদান আলোচনা করো, ঠিক আছে? নেক্সট আর একটা হলো এখানে যেটা বলতেছি তোমাদের, শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। তোমরা একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, এই দ্বিতীয় অধ্যায় থেকে একটা 8 নম্বরই আসবেই, ঠিক আছে? এই দ্বিতীয় অধ্যায় থেকে দেখো কি কি বললাম, শ্রী রামকৃষ্ণ, রাজা রামমোহন রায়,
আর একটা হলো ব্রাহ্ম সমাজ, আর একটা হলো কি বলতো দেখি প্রাচ্য পাশ্চাত্যবাদী। এই চারটার মধ্যে তোমরা একটা পেয়ে যাবে। আর পঞ্চম অধ্যায় যে কটা বললাম, আর হচ্ছে সপ্তম অধ্যায় থেকে ওটা তোমরা সেই হিসেবে বেছে নাও, তুমি সেই হিসেবে বেছে নাও। আমার মনে হয় দ্বিতীয় অধ্যায়টা যদি তুমি দেখো আর অষ্টম অধ্যায় না সপ্তম অধ্যায়টা তুমি যদি দেখো তাহলে আর কিছু লাগবে না। তুমি দেখো সেই হিসেবে তোমাকেই সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আর আমি যেটা বললাম এইখানে প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্বটা একটু কম ইম্পর্টেন্ট হলো, এই বাকি যে তিনটে প্রশ্ন এই তিনটা খুব ভালো করে পড়বে, আশা করি এর মধ্যে তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে নেক্সট পরীক্ষা খুব ভালো করে দাও। আর ব্যাপারটা আরও যদি কোনো তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।